আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে হঠাৎ করেই আবার জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। এদিকে পাহাড়েও বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি হচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। আমেরিকা, ইসরায়েল সহ অনেকগুলো দেশই এই মুহূর্তে বাংলাদেশের উপর নজর রাখছে। এই জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে আমেরিকা কি বাংলাদেশের উপরে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? 2024 সালের 5ই আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে যে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, যাকে রেজিম চেঞ্জ বলা হচ্ছে, সেখানে যে জঙ্গিদের সক্রিয় অংশগ্রহণ ছিল সেটি আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং তখন কারাগার ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ৭৯ জনকে আজও আর ধরা যায়নি। এই ৭৯ জনের মধ্যে আবার ৯ জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সে 5ই আগস্টের পর থেকেই আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কলেমা তৈয়ব লেখা আইএসএস এর পতাকার আদলে বিভিন্ন পতাকা বহনকারী জঙ্গি গোষ্ঠীদের দেখেছি। এদের আমরা দেখেছি ধানমন্ডিতে যখন ৩২ ভাঙা হয়, তখনও আমরা তাদের এই পতাকা সহ দেখেছি। এরা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরা ১ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরা মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। দিনাজপুরের একটা সেতুতে তাদের পতাকা টাঙানো হয়েছে। ভোলার একটা সেতুতে তাদের পতাকা টানানো হয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে অনেকগুলো পতাকা তারা টানিয়েছে। পুলিশ সেই পতাকা সরিয়ে দিয়েছে। তারপরে দেখা গেল যে পুলিশ সরানোর পরে আবার সেই পতাকা তারা সেখানে আবার টানিয়েছে। এমনি করে তারা তাদের উপস্থিতি জানান যেভাবে দিচ্ছে এবং সেই উপস্থিতিটা দিন দিন বাড়ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাড়িতে মাদ্রাসা, সেখানে বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয় এবং পরে দেখা গেছে সেখানে বোমা বানানোর নানা রকমের কেমিক্যাল রয়েছে। গত ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জে সেই বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয় এবং ২ জন মারা যায়। এই সবাই জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তো এখন প্রশ্ন উঠেছে যে এত বেশি জঙ্গি তৎপরতা, এবং এটি যখন ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস অপারেট করছে, তখন এটা পুরো ওয়ার্ল্ড মিডিয়ায় কিন্তু নতুন করে দৃষ্টি আকর্ষণ করে। এবং কদিন আগে চিটাগাংয়ের এয়ারফোর্সের একজন ওয়ারেন্ট অফিসার, তাকে পাওয়া যায় টিটিপির ডেরায়। টিটিপি হলো তেহরিকে তালেবান অফ পাকিস্তান, পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী। তাদের সাথে এই বিমান বাহিনীর কোনো কোনো কর্মকর্তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশে ৮ কিংবা ৯টা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী কিংবা তাদের শাখা এই মুহূর্তে অপারেট করছে এবং ডক্টর ইউনূস ছিল একজন জঙ্গি বান্ধব সরকার। তার সরকারের আমলে যে গত বছর এপ্রিলে আপনাদের মনে আছে কাশ্মীরের পাহেলগাঁয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একটি হামলা করেছিল এবং সেখানে অনেকে নিহত হয়েছিল। সেই বোমা হামলার আগের দিন বাংলাদেশের অন্যতম জঙ্গি মুফতি হারুন ইজাহার, যার জঙ্গি কানেকশনটা সবার কাছে মোটামুটি ওয়েল নোন, তার সাথে ডক্টর আসিফ নজরুল মিটিং করেছিল। এই ডক্টর আসিফ নজরুল ইউনূস সরকারের পক্ষ থেকে, এর সাথে আরো ২-১ জন উপদেষ্টা, এরা মোটামুটি জঙ্গিদের সাথে লিয়াজো মেনটেইন করত। তো আজকে সেটাই আরো ফুলে ফেঁপে উঠছে। বর্তমান বিএনপি সরকারের অবস্থানটা কি জঙ্গিদের ব্যাপারে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে বাংলাদেশে জঙ্গি নেই। আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ বলছেন বাংলাদেশে জঙ্গি আছে। অর্থাৎ সরকার নিজেই ২ রকম স্ট্যান্ড নিয়েছে। আবার জঙ্গিরা বলছে যে বাংলাদেশে বিএনপি এবং জামাতের রাজনীতি করতে হলে দুটো দলেরই নাকি এই জঙ্গি গোষ্ঠীদের দরকার। এর আগে আমরা
2001 থেকে 2006 পর্যন্ত যখন জামাত বিএনপি জোট সরকার ছিল, তখন কিন্তু তাদের আমলেই বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান এদের উত্থান দেখেছিল এবং তাদের নেতৃত্বে এই জেএমবি জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তো আজকে বাংলাদেশে সেটাই দেখছি, এবং এটা যে বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা সেটা না। এর ফলে দেখা যাচ্ছে যে বিশ্বের ইন্টারেস্ট বেড়েছে। এই যে আমাদের বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা মিটিং করছে, তাদের মধ্যে অনেকে এই মুহূর্তে, গতকাল বলেছিলাম, দিল্লি গিয়েছিলেন। এখানে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি উত্থান একটি এজেন্ডা রয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েল এখানে আগ্রহী হচ্ছে, ভারতের সাথে তারা কি করবে সেটা আমাদের দেখতে হবে। আমেরিকা নজর রাখছে। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, যেমন জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট কাউকে তারা নিষেধাজ্ঞা দিতে পারে, কারো কারো ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারে। তো আমেরিকা এটা ভাবছে। আবার আমেরিকা এই জঙ্গি অভ্যুত্থানকে বা এই জঙ্গিদের উত্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশের কি সর্বনাশ করে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। কারণ এমনও হতে পারে এই জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে আমেরিকা, এবং তারপরে এই জঙ্গি দমনের নামে তারা তাদের নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি এই সমসাময়িক সময়, তাহলে কিন্তু আমেরিকার এই অভ্যাসটা আছে। তারাই তালেবান সৃষ্টি করেছিল, আবার তারাই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো বাংলাদেশের এই জঙ্গিদের উত্থান খুব সতর্কতার সাথে দেখতে হবে। এবং বিএনপি যেহেতু এই মুহূর্তে দেউলিয়া একটি সরকার, বাংলাদেশের কোনো কিছুর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। তারা মানে সবাই মিলে যেন চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, নির্যাতন এইসবের মধ্যেই আছে। একটা দেশকে যে ভালোভাবে চালানো সেই দক্ষতাও তাদের আছে বলে মনে হয় না, সেদিকে তাদের কোনো আগ্রহ আছে তাও মনে হয় না। সমতলে যখন জঙ্গিদের উত্থান, পাহাড়ে তখন অশান্তি পরিলক্ষিত হচ্ছে। আমাদের কেএনএফ, ইউপিডিএফ এগুলো অনেকদিন ধরে অপারেট করছে। নানা রকমের স্থল মাইন পাওয়া যাচ্ছে এই মিয়ানমার সীমান্তে, ভারত চিটাং হিল ট্রাক্স এইসব সীমান্ত এলাকায়। এর সাথে নতুন করে যোগ হয়েছে খুমি পিপলস ফোর্স, কেপিএফ। এই খুমি পিপলস ফোর্স আবার আরাকান আর্মির প্রতিদ্বন্দ্বী। তারা প্রতিদিন আরাকান আর্মির সাথে গোলাগুলি বিনিময় করছে। তো পাহাড় অশান্ত হয়ে উঠছে। এই পাহাড়কে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটাও দেখার বিষয়। এই যে পাহাড় অশান্ত হচ্ছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর সাথেও আমাদের আশেপাশের দেশগুলো জড়িত। শুরুতেই বলেছিলাম একটা ভিডিও ক্লিপ দেখাবো। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমসা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, তাকে গ্রেপ্তার করা হলো। এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। যখন তাকে কারাগারে নেওয়া হয় তখনই বোঝা যাচ্ছিল যে ভীষণ অসুস্থ, কারণ তাকে ম্যাসিভ পিটানো হয়েছে। এই টর্চারের ফলে সেই রাত থেকে পরের দিন তার লাশ পাওয়া গেল, তাকে মৃত পাওয়া গেল। জামাতের সংসদের চাপ এটা নাকি শিরিক হয়, কিন্তু গণতন্ত্র যে হারাম মোল্লারাই বলে, এই ব্যাপারে তারা কথা বলে না। মানে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংসদে বসবে, সেটা শিরক হারাম না। মানে তারা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে দেখছেন। আবার তাদের যে প্রিয় দেশ, তাদের যেটা প্রিয় দেশ আফগানিস্তান, সেখানে কিন্তু রাজনৈতিক দলই হারাম। তারা কোনো রাজনৈতিক দল করতে দেয় না। সেই আফগানিস্তানের আমিরাত, ইসলামী আমিরাত, তারা কিন্তু বলে যে ইসলামের দল করার দরকার কি। এরা কিন্তু বাকশালের বিরুদ্ধে বাংলাদেশে, স্বাধীনতা বিরোধীদের বাদ দিলে সেটা গণতন্ত্র খত্রিম হয়ে যায়। আর তাদেরই প্রিয় দেশ এই যে তাদের আফগানিস্তানের আমিরাত শাহী, সেখানে বলা আছে যে আল্লাহর দুনিয়া আর রাজনৈতিক দলের দরকার কি। আর তারা তো ক্ষমতায়, আমরা তো ক্ষমতায় আছি, এটা হলো তাদের বয়ান। এই হচ্ছে তাদের অবস্থান। এই যে জঙ্গিময় কেন বললাম, এর আগে আপনারা জানেন যে পীর হানজালা নাকি কি খানজালা নাকি হারাম জ্বালা নাকি গান জ্বালা, তাকে কিন্তু একজন সেনাবাহিনীর লোক বলে ফেলেছিলেন জঙ্গি এমপি।
আমরা এখন জঙ্গি মহিলা এমপি তো আমাদের দেখতে হবে। ধীরে ধীরে পুরো বাংলাদেশটা প্রথমে ওয়াজ মাহফিলের দেশ হয়ে গেল। তারপরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো হায়ার মাদ্রাসা হয়ে গেল। তারপরে শুধু শিক্ষা শিক্ষাঙ্গন নয়, পুরো বাংলাদেশটাই হায়ার মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় পরিণত হয়ে গেল। এখন দেখতেছি ছিল বাকি একটু সংসদটা, ওই অঞ্চলটুকু বাদ ছিল, সেটা এখন সরাসরি আর ওই আপনার পিরানে পীর দস্তগীর, তারপর চেলা মুরিদ এগুলো আর না, এখন সরাসরি এটা জঙ্গিময় হয়ে যাচ্ছে। আপনি দেখেন এই যে কালো পোশাকটা আপনি দেখালেন, সাদা হাত মোজা পরে, কিন্তু আবার কালো মোজাও পরে, আর সাদাও পরে না, ভুলে বোধহয় সাদা হাত মোজা পরে আসছে। সাদা হাত মোজা, কালো নেকাব, চোখ ছাড়া কিছু দেখা যায় না। এর ভিতরে মানুষ না, ভূত না, প্রেত না, জিন না, পরী না, দ্বৈত, আমরা কিছুই জানি না। এটা কি মামুনুলের বউ, না জামাতের আমিরের বউ, নাকি আমার বউ, না আপনার জেঠাইশ, নাকি ওইখানে আমার ভাবির, আমার কোন ভাবির কোন ভাবির পোলার মা ওইখানে উপস্থিত, আমরা জানি না, আমরা দেখি না। মানে এতই যদি তাদের ধর্মকর্ম করতে ইচ্ছা করে, এত সংসদ আসার দরকার কি? এই দেশের বামপন্থীরা কমিউনিস্ট পার্টির অফিসে যায় নামাজ থাকে, তার মানেটা কি? মানেটা কি? মানেটা দালমে গোস কালা হয়। মুসলমানরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ৭২-এর সংবিধানে বিশ্বাস করে না। কেন? কি কারণে? ৩০ লক্ষ মানুষ হত্যা করার পরেও এই জামাত কিভাবে বাংলাদেশে থাকে? এই দেশের মুসলমানরা পারিবারিক ভাবেই মৌলবাদী, জন্মগত ভাবেই মৌলবাদী। আপনি আওয়ামী লীগকে দোষ দিতেছেন, আওয়ামী লীগকে বলে দিছে জামাতের সাপোর্ট করো, আওয়ামী লীগকে বলে দিছে ৩০ লাখের সাথে ঘর সংসার করতে কোনো সমস্যা নেই। ৩০ লাখ শহীদদের সাথে যাদের রক্ত জড়িত, আপনি ৮০০ কতজন হিসাব নিয়ে ব্যস্ত। জি, ওই ৮০০ জনের নিয়ে বেজায় ৩০ লাখ হত্যাকারীর সাথে সহবাস করলে সমস্যা নেই, সংসার করলে সমস্যা নেই। ৮০০ না ৪০০ মারছে, তার মধ্যে অর্ধেক আবার জিন্দা শহীদ ফিরে আসছে, ওটা বেজায় সমস্যা। আসলে এই বাংলাদেশের মুসলমানেরা এদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি বাংলাদেশ সৃষ্টিতে যে সহযোগিতা করেছে, বঙ্গবন্ধুর নামে যে মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধু আসলে এই জাতিকে স্বাধীনতা দেওয়াটা তার ঠিক হয় নাই, এখন মনে হইতেছে। এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে সপরিবারে। এই দেশের মানুষ বিহারীদের, পাকিস্তানিদের দাস ইবনে দাস হয়ে থাকতে পছন্দ করে, গোলাম ইবনে গোলাম হতে তাদের পছন্দ। আপনি দেখেন না, এই দেশে শুধু মৌলবাদীরা না, ফরদ মাজার মৌলবাদী না, ফরদ মাজার মৌলবাদী না, ডক্টর ইউনুস মৌলবাদী না। ডক্টর ইউনুসের কি বলছিল মৌলবাদী হইতে শেখ হাসিনা? শেখ হাসিনা কি ফরদ মাজারকে বলেছিল মৌলবাদী হতে? ওই যে পিছনে যে সরস্বতীর মূর্তি ওর আগে, শেখ হাসিনা কাকে বলেছিল মৌলবাদী হতে? আপনি হন কেন? শেখ হাসিনার এত কথা শুনেন যে শেখ হাসিনা এই দেশে মাদ্রাসা বানাইছে, শেখ হাসিনা মৌলবাদী হইতে বলছে, শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিল, এটা শুনেন নাই কেন? ও, যাতে মাতাল তালে ঠিক। শেখ হাসিনা যখন বলেছিল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি এই দেশের মুক্তিযুদ্ধ এনে দিয়েছেন, তিনি এই দেশে মুক্তিযুদ্ধ দেশ সৃষ্টি, ওটা তো আপনি মানেন না। আপনি শেখ হাসিনার অর্ধেক কথা মানে আরগুলো মানেন না, ওটা ভালো লাগে না কেন? শেখ হাসিনা যখন জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলে, সেটা শুনেন না কেন? শেখ হাসিনা মাদ্রাসা বানিয়েছে, বুঝলাম, আপনি জান, আপনি বানাইলেন কেন? তাহলে বাংলাদেশের শেখ হাসিনা যদি মৌলবাদীর এতই ভালোবাসতো, তাহলে মৌলবাদীরা তো খালেদা জিয়ার বিরোধিতা করে না, মৌলবাদীরা তো তারেক রহমানের বিরোধিতা করে না, শেখ হাসিনার বিরোধিতা কেন করে? এটা আমাকে আগে বলেন। আপনি সব জায়গায় শেখ হাসিনাকে দুষলেন, এই দেশে বামপন্থীরা কি জড়িত নয়? এই দেশে মৌলবাদ উত্থানে বিএনপি কি জড়িত নয়? জামাতের তো প্রশ্নে ও তো হিসাবের বাইরে। জামাত, হেফাজত, চামড়া নাই পীর, এদের কে ব্যবহার করে? এই মৌলবাদী শক্তিকে বিএনপির, আওয়ামী লীগের বিরুদ্ধে কারা ব্যবহার করেছিল? সেটা তো বলেন না, সেটাও আপনাকে বলতে হবে। কোনো সন্দেহ নাই, আপনার সাথে আমি আংশিক একমত যে আওয়ামী লীগ অনেকটা দায়ী, কিন্তু এর চেয়ে ৭৫% দায়ী হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মৌলবাদ। আপনি যা বিএনপি কবে মৌলবাদের বিরুদ্ধে বলেছে? এরশাদ কবে মৌলবাদের বিরুদ্ধে বলেছে? জিয়া কবে মৌলবাদের বিরুদ্ধে বলেছে? শেখ হাসিনার যে এত দুষ্টেন খালেদা জিয়া কবে মৌলবাদের বিরুদ্ধে বলেছে? মৌলবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে, সেটা আওয়ামী লীগই বলেছে। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ত্রুটি রয়েছে। আর বামপন্থীরা এখন কোথায়? প্রতিবাদ করে না কেন? সব তো শেখ হাসিনার দোষ। এই 18 মাসে কারা মৌলবাদকে প্রতিষ্ঠিত করলো? তাদের বিরুদ্ধে তো টু শব্দটি নাই, সেটা কেন বলেন না? সেটাও আপনাকে বলতে হবে। জি, ধন্যবাদ। যদি আজকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বলে তোমরা ঘরের মধ্যে নামাজ পড়বা, তোমরা মুসলমান ঘরে নামাজ পড়ো, বানাই দিয়ে দিবা না মসজিদ, তখন কেমন হবে? তখন কেমনটা হবে? যদি বলে মিনার বানাইতে পারবে না, মিনার ছোট ছোট বানাও, লিলি পোর্ট বানাও, কি করবেন তখন?
কিন্তু এই মুসলমান একজন হলেও রাস্তার মধ্যে, ইউরোপের আপনি জানেন যে মেট্রোর মধ্যে নামাজ পড়ে, স্টেশনে নামাজ পড়ে, রাস্তার মধ্যে নামাজ পড়ে, বিমানের মধ্যে নামাজ পড়ে, বিমান টয়লেটের সামনে গিয়ে নামাজ পড়ে। আপনার কথা শুনে ইনি লিখতে, আপনি আসলে আওয়ামী লীগের পক্ষে না বিপক্ষে দয়া করে বলবেন? আপনার এই প্রশ্নটা কেন মনে হলো? আমি আওয়ামী লীগ করে আপনাকে বলেছি আমি কখনো? আমার আমার শিরোনাম দেখেন, ওখানে কি লেখা আছে? আপনি দেখবেন যে আমার ওই টাইটেলে কি লেখা আছে, একটু দেখেন তো পড়া। আপনি আওয়ামী লীগ না আওয়ামী লীগের বিপক্ষে দয়া করে বলবেন। এটা প্রশ্নটা কেন করলেন আমাকে? আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, ৭১-এর পক্ষে, ৭২-এর সংবিধানের পক্ষে, জয় বাংলার পক্ষে। আমার বক্তব্য পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা, তাদের সাথে আমার কোনো আপোষ নাই। আওয়ামী লীগ হয়েও আপনি আপোষ করতে পারেন, বিএনপিরা তো আপোষ করবে, আমি ফরিদ কোনোদিনই আপোষ করি নাই, করবো না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা, আমি তাদের বিরুদ্ধে। এখন আমার আওয়ামী লীগ বানান না কি বানাবেন সেটা আপনার ব্যাপার। আমি আওয়ামী লীগের পক্ষে না আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বলার জন্য তো এখানে আসি নাই। আওয়ামী লীগের পক্ষে বলার জন্য আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে, তারা বলবে। আমি যা সত্য বুঝি, যা জানি তা আমি বলি। আপনি ৭২-এর সংবিধানের বিরোধী করবেন, ফাত্রামি ছুটায় ফেলামো। আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন, ফাত্রামি ছুটায় ফেলাবো। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয় বাংলা শব্দ নিয়ে ইত্রামি করবেন, ফাত্রামি ছুটায় ফেলাবো। আপনি কোন দল করেন ওইটা আমার দেখার বিষয় নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনার অবস্থান থাকবে, আপনার ফাত্রামি ছুটায় ফেলাবো। কেউ যদি না থাকে বা সে একলা চলে, একাই বলে যাবো। আমি বলে যাবোই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আমি বলবোই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বলি, মুক্ত চিন্তার পক্ষে বলি, সবসময় বলবোই। না মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে গেলে আওয়ামী লীগ একটু সত্য নয়। আমি আওয়ামী লীগ নাও করতে পারি, একজন আওয়ামী লীগ নাও করতে পারে, কিন্তু সে মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে থাকতে পারে। আওয়ামী লীগ, হ্যাঁ এটা বলতে পারেন যে আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে যায়, যাবেই তো। এখন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বলে যদি আওয়ামী লীগের পক্ষে যায়, বিএনপির পক্ষে কেন যায় না? তার মানে বিএনপি নিশ্চয়ই মুক্তিযুদ্ধ ধারণ করে না। আমাদের বক্তব্য কেন অন্যান্য বক্তব্য পক্ষে যায় না, তার মানে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না। এখন যদি কেউ ধারণ না করে, আমার কি করার আছে? এখন বিএনপি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করতো, তাহলে আমার বক্তব্য মুক্তিযুদ্ধের পক্ষেও যাইতো। বা কোনো দল যদি এখন মুক্তিযুদ্ধের পক্ষে ধারণ করতো, ৭১ ধারণ করতো, ৭২ সংবিধান ধারণ করতো, আমার বক্তব্য তার পক্ষেও যাইতো। তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগ যে দাবি করে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে, সংবিধানের পক্ষে, তাহলে আওয়ামী লীগের দাবি সঠিক। কারণ আমাদের বক্তব্য তার কারো পক্ষে যায় না। এখন এটা আমি কি করবো? আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বললে যদি সেটা বিএনপির পক্ষে না যায়, আমি কি করবো? আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললে যদি বামপন্থীদের পক্ষে না যায়, আমি কি করব? জয় বাংলা শব্দ উচ্চারণ করলে সেটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যায়, আমি কি করব? এখন জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭২ সংবিধান, এগুলো তো বাংলাদেশ অস্তিত্ব ভাই, এগুলো তো আমাকে বলতেই হবে। যদি আওয়ামী লীগের পক্ষে যায়, তাহলে আমি আওয়ামী লীগ, কিছু করার নাই তো। যদি আর কেউ থেকে থাকে আমার বক্তব্য তাদের পক্ষে যায়, তাহলে তারা বলুক যে আমার বক্তব্য তাদের পক্ষে গেছে। এখন তাদের বিপক্ষে কেন যায়? কারণ হলো তারা ৭১-এর পক্ষে নয়, তারা ৭২ সংবিধানের পক্ষে নয়, তারা মুক্তিযুদ্ধের পক্ষে নয়। তাই আমার বক্তব্য তাদের পক্ষে যাবে না, না গেলে আমার কিছু করার নাই। আপনাকে একজন জিজ্ঞেস করছেন, তাহলে আমরা মুক্ত চিন্তার মানুষগুলো কোথায় যাব? আমরা কি বলছেন? আমরা সব কোথায় বুঝলাম, যাব? কিন্তু কোথায় যাবে? মুক্তিযুদ্ধ মানুষগুলো কি ইসলামের কথা না, মুক্ত চিন্তার মানুষগুলো কোরআনের কথা বলে না, মুক্ত মানুষগুলো কি হাদিসের কথা বলে না? অবশ্যই বলে। কেন বলবো? না 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 না, মুক্ত চিন্তার মানুষ কোরআন হাদিসের কথা কেন বলবে? মুক্ত চিন্তার মানুষ কেন কোরআন হাদিসের বলবে? মুক্ত চিন্তার কেন? ওগুলো বলার জন্য তো মৌলভী সাহেবেরা আছে। ওগুলো বলার জন্য মৌলভী সাহেবের আছে। মুক্ত চিন্তার সাথে, মুক্ত চিন্তার ইসলাম তো একসাথে যায় না। মুক্ত চিন্তা ধর্ম তো একসাথে যায় না। মুক্ত চিন্তা মানে কি? ধর্মকে চ্যালেঞ্জ করা। মুক্ত চিন্তা মানে কি? মুক্ত চিন্তা মানে হলো যত পশ্চাৎপদ চিন্তা আছে তাকে চ্যালেঞ্জ করা। মুক্ত চিন্তা মানে কি? আধুনিক চিন্তা চেতনার অধিকারী। মুক্ত চিন্তা আমরা ওইগুলো হাদিস কোরআনের কথা বলতে যাবো কেন? আমরা পড়ি, অবশ্যই পড়বো। হাদিস কোরআনের সাথে মুক্ত চিন্তার সম্পর্কে আপনি কি আওলায় ফেলেন? আর আমরা মুক্তিযুদ্ধের চিন্তার মানুষ কোথায় যাব? কোথায় যাব মানে আমাদের মুক্ত চিন্তার মানুষকে লড়াই করে যেতে হবে। আমাদের পক্ষে তো কেউ নাই। মুক্ত চিন্তার পক্ষের মানুষের পক্ষে তো বিএনপি নাই, মুক্ত চিন্তার পক্ষে তো আওয়ামী লীগ নাই, মুক্ত চিন্তার পক্ষে তো বামপন্থীরাই আজকাল মুক্ত চিন্তার পক্ষে নয়। তসলিমা নাসরিনের পক্ষে কোনোদিন বামপন্থীদের কথা বলতে শুনেছেন? বাংলাদেশে যারা প্রগতিশীল কয়জন তসলিমা নাসরিনের পক্ষে কথা বলেছে? বাংলাদেশে যারা প্রগতিশীল রাজনীতি করে এবং বামপন্থী কয়জন ডক্টর হুমায়ুন আজাদ স্যারের পক্ষে কথা বলতে শুনেছেন? বাংলাদেশে যারা প্রগ্রেসিভ তাদের কয়জনকে আপনি ডক্টর আহমদ শরীফ স্যারের পক্ষে কথা বলতে শুনেছেন? শুনেছেন আপনি কখনো? বরং উল্টাটা বলেছে তারা। বরং আমি নিজে সাক্ষী, বামপন্থী অনেক লোক বলতো যে বাংলাদেশে নাকি মৌলবাদ ছড়িয়ে দেয় তসলিমা নাসরিন। তারা সবাই জীবিত আছে, দু একজন মারা যেত, আমাকে বলেছে, আমি নিজে শুনেছি, আমাকে বলেছে। আবার অবশ্য বামপন্থী লোকেরাও আবার তসলিমা নাসরিনের বই কিনে আমাকে দিত, যাতে তরুণদের প্রগ্রেসিভ হওয়ার, এটাও সত্য। কিন্তু বাংলাদেশের বামপন্থীর লোকেরা এখন যেমন বলে না মৌলবাদের জন্য শেখ হাসিনা দায়ী, তেমনি আজকে কিছু লোক একসময় বলতেন বামপন্থীরা, যখন আমাদের প্রিয় লেখিকা তসলিমা নাসরিন যখন লিখলেন
লজ্জা উপন্যাস লেখেন, বলে এটা নাকি এটা নাকি মৌলবাদ কুচকে দিচ্ছেন। এরকম অভিযোগ সবসময় থাকবে, অভিযোগ করলে কি, কিন্তু আমরা যারা মুক্ত চিন্তক তাদের মুক্ত চিন্তকদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু মুক্ত চিন্তকরাও হিন্দুদের মতো ঐক্যবদ্ধ থাকতে পারে না, মুক্ত চিন্তকেরাও আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ থাকতে পারে না। স্বাধীনতা বিরোধী এবং ধর্মান্ধ যারা, তারা সব জায়গায় সব স্থানে সব সময় ঐক্যবদ্ধ থাকে। আমি মুক্ত চিন্তার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে দেখি নাই, আমি মুক্ত বুদ্ধির মানুষকে ঐক্যবদ্ধ থাকতে দেখি নাই, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকেও সম্পূর্ণ, এরাও থাকে ঐক্যবদ্ধ, সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকতে দেখি নাই। আমি বাংলাদেশের মুক্ত বুদ্ধি চর্চার মানুষকে খুব কম ঐক্যবদ্ধ থাকতে দেখেছি। সংখ্যায় কম হলেও সমস্যা নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর মুক্ত চিন্তার কোনো দেশ নেই, মুক্ত চিন্তকদের বাংলাদেশে অবস্থান করা খুবই কঠিন, তারা থাকতে দিবে না, কারণ মুক্ত বুদ্ধি মুক্ত চর্চা বাংলা মানে স্বৈরা শাসক এবং মৌলবাদীদের চ্যালেঞ্জ করে। মৌলবাদ এবং স্বৈরাচারকে যখন আপনি চ্যালেঞ্জ করবেন, মুক্ত চিন্তকদের টিকে থাকা কঠিন হবে, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হয় নাই, হচ্ছে না, হতে দিচ্ছে না, তার কারণে আমরা মুক্ত চিন্তকরা টিকে থাকতে পারতেছি না। আমরা এটা একটা একটা শেষ বাজে করব। এক সেকেন্ডে, যে আপনি একজন লিখেছেন, আপনি কোন মতের আমি জানি না, তবে যারা প্রকৃত ইসলাম যারা ধারণ করে তারা বিষয়ে কোনো ধরনের এটা আপনার তথ্য সম্পূর্ণই ভুল। আপনি হয় ধর্ম ইসলামও জানেন না, কোরআনও পড়েন নাই আপনি, তাই বলে বলেছেন ইসলাম অন্য ধর্মের জোর প্রয়োগ করে না। এটা আপনি যেটা বললেন এর তথ্য সঠিক নয়। তারপরে বাংলাদেশের মৌলবীদের, আপনি কি মনে করেন বাংলাদেশের বাইতুল মোকাররমের ক্ষতি প্রকৃত মুসলমান নয়? আপনি তাহলে বলেন রাজ্জাক বিন ইউসুফ কি প্রকৃত মুসলমান নয়? সে তো বলেছে সকল মূর্তি ভাঙার জন্য মুসলমানের জন্ম হয়েছে। শুধু তাই না, এটা বলে নাই মুসলমান নারী বিদ্বেষীয়, বলেছে নারীর জন্মই পাপ। তাহলে আপনি ওই আলমের কথাই মানুষ শুনবে, আপনার আমার কথা শুনবে না। এগুলো কি বলেন? প্রকৃত ইসলাম মানে প্রকৃত ইসলামটা কি? খায়না মাথায় দেয়। এটা একটা বায়বীয় শব্দ। প্রকৃত ইসলাম বলতে এটা একটা বাটপারি। এটা হলো ইসলামকে, ইসলামের 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 যত পাষণ্ডতা আছে, বর্বরতা আছে, যত বিরোধিতা আছে, সুস্থ চিন্তা সুকুমার চিন্তার বিরোধিতা আছে, এটাকে ঠেকানোর জন্য বলে প্রকৃত ইসলাম কোথায় আছে আমাকে বলেন। প্রকৃত মুসলমানটা কি? আপনি একটা লোকের নাম বলেন, আমি তাহলে তাকে প্রকৃত মুসলমানকে হানাফি, প্রকৃত মুসলমানকে মালিকি, প্রকৃত মুসলমানকে শাফেঈ, প্রকৃত মুসলমানকে লামাযহাবি, প্রকৃত মুসলমানকে ইরানিরা, প্রকৃত মুসলমানকে সৌদি আরবের লোক, প্রকৃত মুসলমানকে বাংলাদেশ, প্রকৃত মুসলমানকে পাকিস্তান, প্রকৃত মুসলমানকে ভারতের আপনার ইমাম বুখারী, প্রকৃত মুসলমানকে টিপু সুলতান মসজিদের ইমাম, প্রকৃত মুসলমানকে ওই ভারতের ওই যে সিদ্দিক কি ফুরফুরার দরবারে, প্রকৃত প্রকৃত মুসলমানকে শাহজালাল মাজারের যারা খাদে মুরিদ, প্রকৃত মুসলমানকে যারা 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 আপনার আজমির শরীফের সেই সেই মাজারের মুরিদ, তারা প্রকৃত মুসলমানটা কে? আপনি বলেন প্রকৃত মুসলমানকে। এদের দৃষ্টিতে কেউ প্রকৃত মুসলমানকে দেওবন্দি, প্রকৃত মুসলমানকে বেরেলবি, বলেন প্রকৃত মুসলমানকে আমাকে বলেন, এই গোষ্ঠীটা প্রকৃত দেখেন তাকে মানে কিনা। আপনি বলেন বেরেলবিরা দেওবন্দিকে প্রকৃত মুসলমান মনে করে কিনা। আপনি বলেন লামাযহাবিরা অন্যদের মুসলমান মনে করে কিনা। আপনি বলেন সুন্নিরা সুন্নিরা এই মাযহাবিরা লামাযহাবিদের মুসলমান মনে করে না, বলেন। আপনি বলেন মুসলমানকে, প্রকৃত মুসলমান কে, নামটা বলেন। কে? জাকির নায়েক পন্থীরা প্রকৃত মুসলমান? তাহলে তো দেওবন্দিরা তারা মানে না। বলেন কে প্রকৃত মুসলমান? এই বাংলাদেশের বহু মানুষ তো মনে করে সৌদি আরবের লোক প্রকৃত মুসলমান নয়, আবার সৌদি আরব মনে করে আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা ছিল মুসলমানই না, আদা মুসলমান। তাহলে প্রকৃত মুসলমান শব্দটা একটা প্রতারণা, একটা মিথ্যা, একটা বাটপারি, জোচ্চুরি, এগুলো কোনো কথা নাই। আর কোরআন হাদিসে কোথাও লেখা নাই জোর করা যাবে না। কোরআন হাদিসে বলা আছে এটা পুরো দুনিয়া মুসলমানের। এটা হইলো মূর্তি ভাঙার কথা আছে, মূর্তি ভেঙে ফেলতে হবে, নামাজ না পড়লে মেরে ফেলতে বলছে। যেখানে যে ধর্ম নামাজ না পড়লে, শুধুমাত্র নামাজ পড়ে নাই, তাকে মেরে ফেলতে বলে। যে ধর্ম ত্যাগ করলে তাকে মেরে ফেলতে বলে। সে জোর জবরদস্তি কোথায় থাকলো না? জোর জবরদস্তি যদি না থাকে বাংলাদেশের রোজার দিন আমরা খাইতে দেন না কেন? জোর জবরদস্তি না থাকলে আমরা বাংলাদেশে শাড়ি পরে ঘুরতে দেন না কেন? টিপ পড়লে আপনি তারা গালি দেন। ইসলাম তো জোর জবরদস্তির ধর্মই, জোর করেই তো ঠিক আছে। আপনি বলতেছেন জোর জবরদস্তি নাই, এটা নাই, প্রেশার নাই, কোনো কথা কোথায় নাই। নাচতে নিষেধ করছে, গান গাইতে নিষেধ করছে, তাদের পিটাইতে বলছে, নামাজ না পড়লে পিটাইতে বলছে, গণতন্ত্র হারাম। জোরের ধর্ম না? আপনি বলেন। আমি তো এই বিষয়গুলো কথা বলতে চাইনি, কিন্তু আপনি তো কথাগুলো তুললেন। জি, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য, কারণ আপনি কমেন্টস গুলো করছেন বলে আমি কথাগুলো বলতে পেরেছি। মহামান্য জিন্দাবীরকে কল দিয়েছিলাম, ও কি দেখেন, আসলে ভাই লাইভ থেকে কল কেটে দিলাম। তাই ধন্যবাদ। আমার মতে জিন্দাবীর হচ্ছেন সাক্ষাৎ না মহামানব না,
আমি মহা শব্দের বিরোধী। আমি পৃথিবীর কাউকেই মহামানব মনে করি না। আমি মনে করি পৃথিবীর সব মানুষই আন্ডার ক্রিটিসিজম, সমালোচনা। মহামানব মানব বলতে পারেন। আমার দীর্ঘায়ু কামনা করেছেন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি নাম? রাজু দাস। জি, আমরা শেষ করবো। ফরিদ ভাই, কি দিয়ে শেষ করবেন? বলতে চাই যে বাংলাদেশ যেভাবে মৌলবাদিতার দিকে যাচ্ছে, বাংলাদেশ যেভাবে ভায়া কাবুল যাচ্ছে ভায়া পাকিস্তান, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, সিভিল ওয়ার হবে, না খেয়ে থাকবে। কিন্তু দুর্ভাগ্য যে তারপরেও তাদের বোঝানো যাবে না যে তারা এই কারণে বিপদে পড়ছে। তখন তারা বলবে এর জন্য ভারত দেই, এর জন্য আমেরিকা দেই, এর জন্য অমুক দেই, এর জন্য তমুক দেয়, এগুলো তারা বলবে। কিচ্ছু করার নাই। আপনি যখন কেউ ধ্বংসের দিকে যায়, আপনি যারা যারা বাংলাদেশের মুসলমানরা যারা মূলত তারা পাকিস্তান মুসলিম, তারা কিন্তু প্রকৃত হাদিস ভাই। আবার ওই একই প্রকৃত হাদিস কোরআন অনুসারেই তো দেওবন্দিরও কোরআন হাদিস পড়ে, বেরেলবিরও কোরআন হাদিস পড়ে। ওরা কোরআন হাদিস বইলে একজন আরেকজনকে কাফের ফতোয়া দিছে ভাই। শিয়ারাও কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, সুন্নিরও পড়ে, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে রাখছে ভাই। পৃথিবীতে কোন জি ভাই, আমার এটা বলতে আসছেন কেন? কোন হাদিস আছে না সেটা রাজ্জাক বিন ইউসুফকে গিয়ে বলেন ভাই। এখানে কেন আলতু ফালতু কথা বলেন? আমি বুঝি না ভাই। এগুলো আমাকে প্রশ্ন করেন, যেখানে মৌলবীরা বলতেছে সেখানে গিয়ে প্রশ্ন করেন কোন হাদিস কোরআনে আছে। তাদেরকে জিজ্ঞেস করেন কোন হাদিস কোরআনে নাই। হাদিস পিঠাইতে বলছে কোরআন হাদিস, আপনি পড়েনি নেই কোরআন হাদিস, তাই আপনি এগুলো বলছেন। আপনি পড়ছেন কোরআন হাদিস? পড়েন নাই বলে বলছেন। সব মুসলমান আরেক মুসলমানকে কোরআন হাদিস বলেই কাফের ফতোয়া দিয়ে রেখেছে ভাই। এগুলো কি বলতেছে? যেটা বলতেছিলাম, আমাদের কিছুই করার নাই। বাংলাদেশ টোটালি মানে পৃথিবীতে বাংলাদেশ, হ্যাঁ, আমাদের ফরিদ ভাই আপনাকে এত ভালো লাগে কেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দেশটা আমাদের চোখের সামনে, মানবিক মানবতায় আসল ধর্ম। জি, আপনাকে বলি যে এই মুহূর্তে আমাদের যেটা উচিত ছিল ঐক্যবদ্ধভাবে আমাদের, হ্যাঁ, আমাদের, জি ধন্যবাদ। সবটের উত্তর দিয়েন না। জি, হ্যাঁ, এখন আমাদের যে বক্তব্য, ওখানে আবার দেখলাম 21 দফা বঙ্গবন্ধুর ছবি কি আর আওয়ামী লীগের ছবি দেখলাম, সেই জন্য উত্তর দিলাম আর কি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চাই, এই দেশের অর্থনীতি, এই দেশের গণতন্ত্র, এই দেশের শিক্ষা, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নাই। জি, ধন্যবাদ সবাই। প্রধানমন্ত্রীর সাথে চীনের পানি সম্পদ মন্ত্রী দেখা করেছেন, আর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক ডিপার্টমেন্টের মন্ত্রী বলে, তারা মন্ত্রী বলে, বাট তিনি সরকারের মন্ত্রী না, তিনি পার্টির আন্তর্জাতিক ডিপার্টমেন্ট দেখাশোনা করেন। তিনি দেখা করেছেন। এখনো সেখানে আমরা খুব বড় কোনো ডেভেলপমেন্ট দেখিনি। প্রধানমন্ত্রী যদি প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তারপরে আসলে আমরা বুঝতে পারবো। তবে এই পর্যন্ত যেটা প্রশংসা করার সেটা হলো তারেক রহমানের পিআর টিম যেটা বলে, অর্থাৎ পাবলিক ডিপ্লোমেসি, প্রচারণা, এগুলো খুব বাংলাদেশে তারা ভালোই করছেন ফেসবুক ব্যবহার করে, যেটা আসলে আমাদের আওয়ামী লীগের খুব দুর্বল দিক ছিল। ধরুন, তিনি যে ডালিয়ানে যেই কনফারেন্সটাতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে 5 জন আরো বিদেশি প্রধানমন্ত্রী ছিলেন। কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, গিনি, এরকম আরো একটা দেশের কোথাও ছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু একজন কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। শেখ হাসিনা যদি এই প্রোগ্রামে যেতেন, তিনি 5টি বৈঠক করতেন 5টা প্রধানমন্ত্রীর সাথে, কিন্তু সেটার কোনো প্রচারণা আমরা দেখতে পারতাম না, দেখা যেত না। আওয়ামী লীগ সেটার আয়োজন করতে পারত না। কিন্তু প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছেন, এটা নিয়েই তারা অনেক ধরনের প্রচার করেছে। প্রচারণা জিনিসগুলো ভালো যদি আপনার অত্যন্ত দক্ষতার সাথে করা হয়, এবং বিএনপির প্রচারণা অন্তত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, এইটা বলা যায়। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এখনো তো পিছিয়ে আছে। সরকারে থাকতে পিছিয়ে থাকাটা অবশ্যই অমার্জনীয়, আর বর্তমান অবস্থায় পিছিয়ে থাকা এইটাকে আবার আমি ভিন্ন দৃষ্টিতে দেখি। আমরা যদি তুলনা করি, দেখবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি যখন বাইরে ছিল, ক্ষমতার বাইরে, তখন আসলে তাদের ফেসবুক, ইউটিউব বা তাদের এগুলো কিছুই ছিল না, এখানে কোনো উপস্থিতি ছিল না তেমন।
সেই তুলনায় বর্তমানে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে উপস্থিতি, এইটাকে কিন্তু আপনি, হ্যাঁ, এখানে সমালোচনা করার জায়গা থাকতে পারে, কিন্তু এটা একেবারে কম নয়। কিন্তু এটার গুরুত্ব, মানে এটাকে আপনার প্রশংসা করা যেতে পারে। যে জিনিসটা আমি এখানে আলোচনা করব সেটা হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি আদৌ ভারত সফরে যেতে পারবেন? তাকে সবার আগে ভারত আমন্ত্রণ করেছিল, কিন্তু তিনি ভারতে না গিয়ে মালয়েশিয়া হয়ে চীনে গেলেন, এবং চীনের সাথে যে ধরনের পাবলিক ডিপ্লোমেসি হচ্ছে, চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিএনপি একটা সমঝোতা স্মারক সই করেছে আজকে, এবং চীনে তার ভিজিটে যে ভিজিবিলিটি দেখা যাচ্ছে, এইটা কিন্তু ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র তারা আবার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। দেখুন, এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে চীনে যাওয়ার আগে কয়েকজন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছিলেন, মার্কিন, জাপান এবং ইউকে, এই তিনজনের কথা আমরা জানি। তখন নাকি ভারতের রাষ্ট্রদূতও গিয়েছিল ফরেন মিনিস্ট্রিতে, বাট এটার কোনো খবর হয় নাই। গিয়েছে কি যায়নি আমি জানি না, আমি যেটা খবরে দেখতে পাই সেটা থেকে বলছি। একটা জিনিস বুঝতে হবে, আমাদের হয়তো ধারণা আছে যে এরা সবাই খলিল সাহেবের সাথে দেখা করতে গেছে। বিষয়টা এটা হওয়ার সম্ভাবনা কম। যেটা হতে পারে, খলিল সাহেবই এদের ডেকেছিলেন ওই দিন সবাইকে তাদের চীন সফর ইত্যাদি বোঝানোর জন্য। এইটা হওয়ারই সম্ভাবনাটা বেশি কিন্তু। এবং সেখানে একটা জিনিস বোঝা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তার সাথে আলোচনাটা সুখকর হয় নাই। সুখকর না হওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তিনি বাইরে এসে যে কথা বলেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে ক্রোধের একটা প্রকাশ ছিল। যে ক্রোধ বোঝা যাচ্ছে যে দেয়ালের আড়ালের ক্রোধটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাইরে এসেও প্রকাশ করেছেন, এবং তিনি যেটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কেউ হারে না, এই কথাটা বলেছিলেন। এখন তারেক রহমান সাহেবের চীনের যে সফর হচ্ছে, সেখানে যে ধরনের ডিসপ্লে দেখা যাচ্ছে বাংলাদেশে, যেটা এক্সিবিট করা হচ্ছে, পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশে প্রচুর মৌলবাদী রাস্তায় নেমে গেছে সাদা কালো পতাকা নিয়ে, আবার বিভিন্ন আরবি হরফে লেখা নিয়ে। তারা ক্রমাগত কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। এই অবস্থায় এর মধ্যে আমরা জাহেদ কাণ্ড দেখলাম, যেটা বাংলাদেশের জন্য খুবই এম্বারাসিং। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক লাইনের একটা কথা বলা হয়েছে যে জাহেদ কূটনৈতিক পাসপোর্ট নিয়ে এসছেন, সার্ক স্টিকার নিয়ে এসছেন, তাকে প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল, তিনি প্রবেশ না করে ফিরে গেছেন। এবং জাহেদ এসে বললেন যে তিনি প্রতিবাদ করেছেন, তাকে অপমান করা হয়েছে। ভারত যখন এই এক লাইনের কথাটা বলল, সেখানে কিন্তু দুঃখ প্রকাশ বা ইত্যাদি কিছু কিন্তু ছিল না। আবার বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি স্বভাবতই তারা বলেছে যে তারা এই জবাবে খুশি নয়। খুশি হওয়ার কোনো কারণই নেই। এরকম অপদস্থ করার পরে এবং ছেলে মানুষের মতো হইচই করলে সেটার খুব ভালো জবাব ভারত থেকে পাবে, এটা আশা করার যেমন কারণ নাই, আবার এটাকে দুঃখজনক ইত্যাদি বলা ছাড়াও আসলে বাংলাদেশ সরকারের কোনো কারণ নাই। তো এই অবস্থায় তারেক রহমান যদি এখন ভারত ভ্রমণ করতে চান, ভারত রাষ্ট্র তো সাধারণত তারাও খুব সংবেদনশীল এসব ব্যাপারে, যে প্রথম দাওয়াত করা রাষ্ট্র অনেক উষ্ণতা দেখিয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের আম্মার দাফনের সময় এসেছিলেন। তারেক রহমানের যখন শপথ হয়, সেখানে ভারতের লোকসভার স্পিকার এসেছিলেন, তাই না? এগুলো তো অনেক ধরনের ভারতের তরফ থেকে এক ধরনের বন্ধুত্বের হাত, এক ধরনের না, যথেষ্ট বড় বন্ধুত্বের হাত ভারত বাড়িয়ে দিয়েছিল বিজেপি সরকার তারেক রহমানের প্রতি।
তার উত্তরে তারেক রহমান যেটা করেছেন এইটার সাথে আমরা একটা মিল দেখি কি, 2001 সালে যে বিএনপি ক্ষমতায় এসেছিল তখন কিন্তু আপনার এই বিজেপি সরকার ছিল ভারতের ক্ষমতায়, এবং বিজেপি শোনা যায় তারেক রহমানের দলকে জেতার ক্ষেত্রে অনেক ধরনের সহযোগিতা করেছিল। শোনা যায় না, এগুলা কিছু সত্যতা আছে, বাট আমি এখানে খুব বেশি খুলে কিছু বলছি না। তখন একটা ধারণা করা হতো, বিজেপির এই মনস্তত্ত্ব ছিল যে যেহেতু বাংলাদেশের আওয়ামী লীগের সাথে কংগ্রেসের একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, মুক্তিযুদ্ধে যেহেতু কংগ্রেসের সরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে সহযোগিতা, সেগুলোর উপর ভিত্তি করে বিজেপি ভেবেছিল যে যেহেতু কংগ্রেস বিজেপির প্রতিদ্বন্দ্বী, তারা তারেক রহমানের সাথে অর্থাৎ বিএনপির সাথে সখ্য করবে। এই ধরনের একটা মনস্তত্ত্ব বিজেপির উপর কাজ করেছিল। সেই জন্য বিজেপি তখন 2001 সালে চেয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসুক। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পরে 10 ট্রাক আপনার অস্ত্র পরিবহন বাংলাদেশের উপর দিয়ে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে অবাধে চলাচল করতে দেয়া, এইসব ব্যাপারে ভারতের কিন্তু আপনার অভিজ্ঞতা সুখকর ছিল না। ঠিক একইভাবে 2026-এও বিজেপি সরকার ক্ষমতায় নরেন্দ্র মোদীর, তারাও যথেষ্ট উষ্ণতা দেখিয়েছে তারেক রহমান, এবং তারেক রহমান বলেছেন যে তার বাংলাদেশে আসার ক্ষেত্রে তার উপর নির্ভর করে না, যেটা আসলে উনি ভারতকেই মিন করেছেন। কারণ হলো যে তারেক রহমান এসে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবেন, এটার জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্র এক পায়ে দাঁড়ানো ছিল, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্র, বিএনপি, জামাত এবং বাংলাদেশের সব স্বাধীনতা বিরোধী 2024-এ যে জুলাই চরমপন্থার উত্থান হয়েছিল সেখানে তারা সবাই কোয়ালিশন ছিল। তো তারেক রহমানের এই কথার মানে তো ভারতের দিকে গড়ায় আর কি, এবং ভারতের যে উষ্ণতা দেখিয়েছেন তার বিপরীতে তারেক রহমান যেভাবে সেটার জবাব দিয়েছেন, তিনি মালয়েশিয়া, চীন গেলেন। এই অবস্থায় যদি তারেক রহমানের সাথে ইতিমধ্যে ভারতের কোনো পর্দার আড়ালে বোঝাপড়া না থাকে, ভালো বোঝাপড়া না থাকে, তাহলে আমার মনে হয় তারেক রহমানের জন্য হয়তো বা তিনি যদি 5 বছর ক্ষমতায় থাকেন, সেটার সম্ভাবনা খুবই কম যেভাবে সবকিছু গড়াচ্ছে, কিন্তু তিনি যদি ক্ষমতার পূর্ণ মেয়াদ পূর্ণও করেন, আমার মনে হচ্ছে ইতিমধ্যে যদি কোনো বোঝাপড়া না থাকে, তাহলে এই মেয়াদে তারেক রহমানের হয়তো বা আর ভারত সফর হবে না। সম্মানিত দর্শক, জুন মাসের 25 তারিখ বৃহস্পতিবার বিকালবেলাতে আজকের এই ভিডিওটি করছি। আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়না সফরে আছেন। তার যে রাষ্ট্রীয় প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আজকে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল তিনি চীনে এসে পৌঁছেছেন, আর আগামীকাল আনুষ্ঠানিকভাবে চীনের সর্বময় ক্ষমতার অধিকারী মিস্টার শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাৎ হবে। যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, চীন থেকে অনেকগুলো যুদ্ধবিমান কেনা হবে, চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি হবে, চীনের জন্য বাংলাদেশে একটি আলাদা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে, চীন যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এজন্য ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশ দেবে, এবং এই অর্থে বাংলাদেশ যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, বিডা, তো সেই বিডা একটি ব্যবসায়িক সম্মেলন করেছে বেইজিংয়ে, সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। এখন এই যে চীন সফর, সেই চীন সফরে আপনি আমি কতটা আশাবাদী হতে পারি, এর দ্বারা আসলে আমাদের কতটা লাভ হবে এবং আমাদের কি পরিমাণ ক্ষতির ঝুঁকি রয়েছে। যদি চীনে তার উপস্থিতি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মানে আমার একটু ভুল হতে পারে এবং আমি চাই যে আমার প্রেডিকশন ভুল হোক, কিন্তু তারপরও বলছি, তিনি যেভাবে মালয়েশিয়াতে
আদৃত হলেন, সমাদৃত হলেন, সম্মানিত হলেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যেভাবে বিমোহিত করলেন, এটি যদি মালয়েশিয়ার অভিনয় না হয়, অথবা এই যে মালয়েশিয়া তার সঙ্গে যা কিছু করেছে এটা যদি চীনের পরামর্শে মালয়েশিয়া সে কাজটি না করে থাকে, তাহলে মালয়েশিয়ার পার্টি আপাতত স্থগিত রাখেন। দ্বিতীয় যে পার্টি সেটা হলো, মালয়েশিয়াতে আমরা যা কিছু দেখেছি আমাদের একটা ধারণা ছিল যে ঠিক একইভাবে প্রধানমন্ত্রীকে চীন দেশে অভ্যর্থনা জানানো হবে এবং সে অভ্যর্থনা অবশ্যই রাজস্বিক হবে। কিন্তু আমার মাথায় ঢুকলো না যে উনি সরাসরি বেইজিংয়ে না গিয়ে কেন ডালিয়ানে গেলেন এবং এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান করার জন্য নিজেকে তিনি যেভাবে উপস্থাপন করলেন এবং ওখানে যারা যারা এসেছেন, যে সকল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সার্বিক বিচারে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই তাদের সঙ্গে এক মঞ্চে গিয়ে ওভাবে ঠিক অভ্যস্ত নই আমরা দেখতে। দ্বিতীয়ত আবার সেখান থেকে ডালিয়ান থেকে তিনি বেইজিংয়ে যেভাবে আসলেন ট্রেনে করে, তারপরে বেইজিং রেলওয়ে স্টেশনে তাকে যেভাবে রিসিভ করা হলো, আবার সেই রেল স্টেশনের পাতাল জায়গা থেকে তিনি এক্সেলেটারে করে প্রথমে ট্রেন থেকে নামলেন, লাল কার্পেট দেওয়া হলো, অল্প কয়েকজন যারা অস্ত্রধারী সেনা কর্মকর্তা বা গার্ড রেজিমেন্টের সদস্য যেভাবে লেফট রাইট করে তাকে অভ্যর্থনা জানালেন, এটা আসলে ভালো লাগেনি। আগামীকাল যদি চীনের যে প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের আগে তাকে গ্রেট হলে বা তিয়ান আনমেন স্কোয়ারে আলাদা গার্ড অফ অনার দেওয়া হয়, অথবা ধরুন চীনের প্রেসিডেন্ট এবং সে যৌথভাবে যেভাবে মালয়েশিয়াতে হয়েছে ওভাবে যদি তারা গার্ড অফ অনার গ্রহণ করেন, সেটা ভিন্ন কথা। যদি সেটা না হয় তাহলে আমাদের জন্য যে ইজ্জতের পাংচার হয়ে গেল এটা রিপেয়ার করা সম্ভব নয়। এই জন্য আগের দিনে আমি বলছি যে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটি যেন অসম্ভব জাঁকজমকপূর্ণ হয়, প্রার্থনা করছি। আমি জানি না প্রোটোকলে কি আছে, কিন্তু সেটা যদি না হয় যে ঠিক আছে উনি ওনার হোটেল থেকে বা রাষ্ট্রীয়, উনি যেটাতে আছেন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন আছেন, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যদি তাকে সেই মোটর শোভাযাত্রা সহকারে গার্ড অফ অনার দিয়ে তারপরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয়, এটা হবে এক ধরনের রাষ্ট্রাচার। আর যদি সরাসরি তিনি বৈঠক রুমে ঢুকেন এবং সেই বৈঠকের ছবি আমরা দেখলাম না, যেভাবে সর্বশেষ বৈঠক শেখ হাসিনার সঙ্গে হয়েছে জাস্ট হালকা একটু ছবি আমরা দেখেছি, তাহলে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। আওয়ামী লীগ দাঁত ভেংসি মারবে, দিল্লি পাত্তা পেয়ে যাবে, আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রশক্তি তারা সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সরকারকে খুব চিপ মনে করবে এবং বাংলাদেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে সরকার বিরোধী যে সকল শক্তি চীনের মদতে আছে, জামাত, এনসিপি থেকে শুরু করে অন্য যে সকল দলগুলো, তার মধ্যে অন্য যে সকল দক্ষিণপন্থী সংগঠনগুলো এই মুহূর্তে খুব মাথা নাড়াচাড়া করছে সাদা পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী ফেরার আগেই আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর আগামীকালের সম্মানটি যদি মালয়েশিয়ার মতো হয় তাহলে এক ধরনের ফলাফল হবে, আর যদি একেবারে কোনো রকম ফর্মালিটি ছাড়া, মানে ওই যে তাকে যেভাবে ডালিয়ানে রিসিভ করা হয়েছে, যেভাবে বেজিংয়ে রিসিভ করা হয়েছে, তদ্রূপ রাষ্ট্রপতির সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে যদি ঠিক ওইভাবে তাকে রিসিভ করা হয় তাহলে বিএনপির কপালে দুর্ভোগ আছে। এখন আমি যেটি বলতে চাই সেটি হলো, আপনি যদি সবার বন্ধু হন, ইট মিনস আপনি আসলে কারো বন্ধু নন। চীন মানে কি বলবো, প্রথম দিন থেকেই একেবারে শেখ হাসিনার সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে, বিএনপির সঙ্গে একইভাবে সম্পর্ক রেখেছে, জামাতের সঙ্গে, ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, সবার সঙ্গে তাদের সম্পর্ক।
এমনকি হেফাজত, চরমোনাই, তাদের সবার সাথে চীন সম্পর্ক রক্ষা করে। শাহজালাল মাজারের যে খাদেম থেকে শুরু করে শাহপরান মাজারের খাদেম, এবং তারা যদি প্রয়োজন মনে করে তাহলে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহের মাজারের যে কুমিরটিকে ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে সেই কুমিরের সাথে বন্ধুত্ব করবে। তো এই হলো তাদের বন্ধু ভাগ্য। তারা সবার সাথে বন্ধুত্ব করে এবং কারো জন্য কখনো ঝুঁকি নেয় না। তারা পিছন দিক থেকে সুতা টানে, ফাইট করতে হয় নিজের শক্তিতে। যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই পাক ভারত উপমহাদেশে, সেটা হলো মহেন্দ্র রাজাপাকসে। মহেন্দ্র রাজাপাকসে যখন পড়ে গেল বা পতন হলো, চীন এগিয়ে আসেনি তাকে উদ্ধার করতে। শেখ হাসিনা তাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনটি যে নির্বাচন, যেটি নিয়ে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, তিনটি নির্বাচনের মদতদাতা, প্রথম অ্যাক্রিডিটেশন দেওয়া এবং একটা কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে অনেকটা চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্বের মতো, এবং শেখ হাসিনার ক্ষমতা ক্রমশ মিস্টার শি জিনপিং এর মতো হচ্ছিল। এটা চীন ওয়েলকাম জানাচ্ছিল। কিন্তু সে শেখ হাসিনা যখন বিপদ এলো, চীনের চোখ উল্টাতে একটা মিনিট লাগেনি। আরও যদি স্পষ্ট করে বলতে হয় যে শেষবার যখন শেখ হাসিনা তার কাছে বা তাদের কাছে গেল, ঠিক সেই সময় তাকে যদি ওইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া না হতো, তাহলে এই যে তার যে অবদমিত মন, তার যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের কারণে সে সংবাদ সম্মেলনে বেফাস কথা বলল। আপনি আমাকে দাওয়াত করে নিলেন, দাওয়াত করে নিয়ে মুখ ফিরিয়ে রাখলেন, খাবার দাবার ভালো মতো দিলেন না, প্লেটে টুংটাং শব্দ করলেন, তারপরে শেষে খাবার টেবিলে আপনি আমার সঙ্গে বসলেন, বড় বড় হাই তুললেন, 3-4টে হেসকি দিলেন, তারপরে আমি খাচ্ছি, আপনি সেই দাঁত খিলান করলেন, একটু নাকের সর্দিটা মুছলেন, জিহ্বাটা বের করলেন, 3-4টা হাসি দিলেন। খাবার আর থাকে বলেন তো? কাশি দিলেন। এইরকম মানে আপনি যে কাউকে অপদস্থ করতেছেন, নানাভাবে করতে পারেন, তার সমস্ত কাজের যে স্পৃহা আপনি নষ্ট করে দিতে পারেন আপনার ঘরের মধ্যে নিয়ে, বাইরে থেকে পারবেন না। তো শেখ হাসিনার পতনের যে ঘন্টা, সেই ঘন্টা বেজিং থেকে বেজেছিল, যে বেজিং 2014 সন থেকে শেখ হাসিনার সঙ্গে ছিল, এবং শেখ হাসিনা সত্যিকার অর্থে আপনি ভারতকে বলছে সব কিছু দিয়েছে, কিন্তু আসলে সে চীনকে সব কিছু দিয়েছে। আপনি যদি 2014 সনে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দেখেন আর চীনের সঙ্গে ভারতের বাণিজ্য দেখেন, সেখানে দেখবেন যে চীনের সঙ্গে তখন আমদানিতে ভারত ছিল 1 নম্বর 2014 সনে। আর 10 বছরের ব্যবধানে ভারত থেকে আমরা যে আমদানি করি তার প্রায় 2.25 গুণ আমদানি আমরা করছি চীন থেকে। চীন থেকে যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, যে ধরনের প্রকল্প দেওয়া হয়েছে, যে ধরনের কাজ কর্ম চীনকে দেওয়া হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ কাজও ভারতে কাউকে দেওয়া হয়নি। কিন্তু সেই চীন শেখ হাসিনাকে উস্কে দিয়েছে, শেখ হাসিনা হাতকে দুর্বল করেছে, তাকে বন্ধু আমার জাদু জানে ওই ধরনের কথা গান না বাজিয়ে কানের কাছে সারাক্ষণ বলেছে। আর তাদের সেই প্রলোভনে পড়ে শেখ হাসিনা প্রায়ই উড়াল দেওয়ার চেষ্টা করেছেন, প্রায়ই দিল্লিকে অস্বীকার করার চেষ্টা করেছেন, প্রায়ই আমেরিকা, এই যে আমেরিকার সঙ্গে সে যে ব্যবহারটা করেছেন শেখ হাসিনা, পুরোটাই চীনের উপর ভরসা করে। তো মানে ওই যে হিন্দিতে একটা কথা আছে, আখি আছে গুলিয়ে মারো, মানে চোখ আপনি যদি পিটপিট করেন, কারো দিকে তাকেন, চোখ মারেন, কথা বলছেন, পেছন থেকে ধরেন একজন অর্ধেক প্রেম চলছে আপনার সাথে, এসে অনেক সুন্দরী একটা মেয়ে হঠাৎ করে আপনাকে একটা চোখ টিপ মারলো, আপনি বর্তমান প্রেমটা ছেড়ে দিয়ে তার দিকে আসলেন, এসে যাওয়ার পর সে আপনাকে গালের উপর চটাং করে একটা থাপ্পড় দিয়ে বসলো। শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক ওইরকম একটা ঘটনা ঘটেছিল। তারেক রহমান সাহেবের এখন যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থায় তার আসলে কি করণীয়, তার কি করা উচিত? যদি সত্যিকার অর্থে কেউ তাকে ভালোবাসে, ধৈর্য সহকারে তাকে সে ব্যাপারে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া উচিত।
চীন যদি এখন তারেক রহমান সাহেবের উপর যে কোনো একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এনিথিং, লাইক যুদ্ধ বিমান কেন, লালমনিরহাটে সেই সামরিক যে এয়ারপোর্ট এটা তৈরি করো, উত্তরবঙ্গে হাসপাতাল করো, তিস্তা ব্যারেজের নিয়ে কথা বলো, বাংলাদেশে ভারতের জন্য নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করো, এটা জনাব তারেক রহমান সাহেব অ্যাফোর্ড করতে পারবেন না, আমরাও অ্যাফোর্ড করতে পারবো না। এবং এই যে ডালিয়ান থেকে নামার পর্যন্ত আজকে এই সময়টা পর্যন্ত ইন্টারনেটে যারা একটু যাকে বলা হয় খেয়াল রাখেন, তারা দুই ধরনের মেসেজ খুব লেনদেন করছেন। এক নম্বর হলো প্রধানমন্ত্রী সেখানে গেছেন, উল্লেখযোগ্য দেখার মতো প্রেজেন্ট করার মতো কোনো ভালো ছবি আমরা পাচ্ছি না, যেটা মালয়েশিয়াতে আমরা পেয়েছিলাম। দুই নম্বর হলো যে তারেক রহমান সাহেবের অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, পার্লামেন্টে কী হচ্ছে, পার্লামেন্টের বাইরে কী হচ্ছে, শাহবাগে কী হচ্ছে, রাস্তাঘাটে কী হচ্ছে, পথে প্রান্তরে কী হচ্ছে, এর বাইরে যেটি হচ্ছে মানে ওই যে সাদা পতাকাধারী কলেমায় লেখা অসংখ্য মিছিল, গাড়ি এবং মোটরসাইকেলের যে বহরের যে দৌড়াদৌড়ি, এটি যেভাবে প্রদর্শিত হচ্ছে তাতে করে মনে হয় কোনো একটা ডেঞ্জার মানে আহ্বান করা হচ্ছে, কোনো একটা বিপদের জন্য বাংলার জমিনকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, কোনো একটা বিপত্তির জন্য বোধহয় আমরা অপেক্ষা করছি। সে অবস্থাতে চীনের যে মতিগতি, আর্ট অ্যান্ড অ্যাটিটিউড, এবং চীনের যে চিন্তা চেতনা, তাদের যে ভাবভঙ্গি টুয়ার্ডস দ্য প্রাইম মিনিস্টার্স অফ বাংলাদেশ, এটা আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু এখন পর্যন্ত কালকে বললাম যে কালকে যদি খুব ভালো কিছু ঘটে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের দিন পর্যন্ত যা দেখছি, শিখছেন যা বলছে, তাতে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু একমাত্র আল্লাহ জানেন, আমি বলতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।